আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করি পর্যায় সারণী। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আপনারা জানেন অনলাইনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ভালো পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাই আমার কোভিডস ইনোভেশন ক্লাসরুম এই চ্যানেলটিকে একটি মাত্র শেয়ারের মাধ্যমে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিন এবং আমার ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করুন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করুন এবং কমেন্ট করুন, বেশি বেশি লাইক করুন। তো চলুন শুরু করা যাক মূল ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন শুরু করা যাক যে মূল টপিক নিয়ে। তো আজকের আলোচনার বিষয় যেহেতু আমাদের পর্যায় সারণী, আর প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। তো পর্যায় সারণীর পটভূমি আলোচনা এজন্যই করব যেহেতু আমরা পর্যায় সারণীর অধ্যায়টা আলোচনা করব। তো এই অধ্যায়টা সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদের পটভূমিটা সঠিকভাবে মনে রাখা উচিত এবং জানা উচিত, তাহলে পরবর্তী যেই পর্বগুলো আছে সেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তো পর্যায় সারণীর পটভূমি শুরু করছি। তো সর্বপ্রথম গ্রিকরা মনে করতেন যে মৌলিক পদার্থ তিনটি, যে বায়ু, পানি এবং মাটি। কিন্তু এরিস্টটল কিছুদিন পরে আরেকটি মৌলিক পদার্থের দাবি করে, তার নাম হচ্ছে ইথার। একজন বিজ্ঞানীর নাম বলবো, তিনি হলেন ল্যাভোইসিয়ে। তিনি ফ্রান্সে 26শে আগস্ট 1743 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 8ই মে 1794 সালে। তিনি সর্বপ্রথম 33টি মৌলের একটি আধুনিক তালিকা দেন আর 1789 সালে। যে তালিকায় কিছু মৌল হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস। 1818 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস 49টি মৌলের একটি তালিকা প্রকাশ করেন। এরপর তোমাদেরকে আর একজন বিজ্ঞানীর সাথে আমি পরিচয় করব, তিনি হলেন ডোবেরাইনার। তিনি জার্মানে 13 ডিসেম্বর 1780 সালে জন্মগ্রহণ করেন এবং 24শে মার্চ 1849 সালে মৃত্যুবরণ করেন। 1829 সালে প্রথমে তিনি পারমাণবিক ভর অনুসারে তিনি 3টি করে মৌলকে সাজান। আর লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকের সমান বা তার কাছাকাছি। একে তার নাম অনুসারে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে। তো তিনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের এই ত্রয়ী সূত্র একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে 80 আর আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127। তো আমরা যেহেতু দেখলাম দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথমটা আর তৃতীয়টার যোগফলের অর্ধেকের সমান বা তার কাছাকাছি, তো এই দুটো যদি আমরা যোগ করি তো 127 যোগ 35.5, 127 যোগ 35.5, এটা আমাদের যোগ করলে হয় 162.5, 162.5। তো এটাকে যদি আমরা অর্ধেক করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের হয় ভাগফল 81.125, 81.25। তো 81 যেহেতু অর্ধেক হলো, তো এই অর্ধেক দ্বিতীয়টার প্রায় কাছাকাছি। দেখো দ্বিতীয়টা ছিল আমাদের 80 আর এখানে অর্ধেক হয়েছে কিন্তু 81.25। এটা হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তোমরা এখন পাশে যে বিজ্ঞানীর ছবিটি দেখতে পাচ্ছ, তিনি হলেন জন নিউল্যান্ড। জন্মগ্রহণ করেন লন্ডনে 26শে নভেম্বর 1837 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 29শে জুলাই 1898 সালে।
তো 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য অষ্টক সূত্র নামে একটি সূত্র তিনি প্রদান করেন। সূত্রটি হলো এমন যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় সাজানো হয় তাহলে তাদের প্রত্যেক ছোট থেকে বড় 8টি মৌলের তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিতরে একটি মিল খুঁজে পাওয়া যায়। তো এরকম যদি আমরা সোডিয়াম থেকে শুরু করি, যে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, এরপরে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। তারপর আমরা সাজাতে পারি ভর অনুসারে যে সিলিকনের পারমাণবিক ভর হচ্ছে 28। তারপর আমরা দিতে পারি পারমাণবিক ভর 31 ফসফরাস, তো ফসফরাস হচ্ছে 31। তো তারপর আছে 32 সালফার, এরপর আছে ক্লোরিন 35.5। তারপরে আমরা আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে আর্গন 40। এই 8টা মৌলের ভিতরে আমরা যদি বড় থেকে ছোট এভাবে সাজাই তাহলে কিন্তু এই 8টা মৌলের তাদের ধর্মের একটা মিল থাকে। এটা আমরা জন নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে থাকি। এখন আমি এমন একজন মানুষের কথা বলবো যার সারা জীবনটাই আবিষ্কারের পেছনে ব্যয় করেছেন। তিনি হলেন পর্যায় সারণীর জনক দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ। তিনি জন্মগ্রহণ করেন রাশিয়ায় 8 ফেব্রুয়ারি 1834 সালে এবং মৃত্যুবরণ করেন 1907 সালে। এই সারণী রসায়ন ও পদার্থবিদ্যার বিভিন্ন গবেষণায় এবং নতুন নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে এক অতি গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। মেন্ডেলিভ একটি বইতে লেখেন যে তিনি যখন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল অনুযায়ী শ্রেণীবিন্যাস কিভাবে করা যায় তিনি যখন চিন্তা ভাবনা করেন তখন তিনি নাকি স্বপ্নে পর্যায় সারণীর সুশৃঙ্খল বিন্যাসটি প্রত্যক্ষ করেন। তিনি 1869 সালে প্রথম যে সারণীটি প্রকাশ করেন সেটিকে আরো পরিমার্জিত করে 1871 সালে আরেকটি সারণী প্রকাশ করেন। 1871 সালে মেন্ডেলিভ যে অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন তা পরবর্তীকালে মৌলগুলো আবিষ্কার হওয়ার পর বিস্ময়করভাবে সেই মৌলগুলোর সাথে ধর্মের মিলে যায়। মেন্ডেলিভ যে সূত্রটি দিয়েছিলেন তা হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র অনুযায়ী তিনি 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি ও 8টি খাড়া কলামের একটি ছকে সাজান, যার নাম দেন পর্যায় সারণী। পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজালে কিছু অসুবিধা দেখা যায়। তা হলো আর্গনের আমরা এভাবে বুঝতে পারি যে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। এরকম অনেক মৌলের ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। এখন আমি এমন একজন বিজ্ঞানীর নাম বলবো যিনি পারমাণবিক সংখ্যা আবিষ্কার না করলে পর্যায় সারণীর যেই ভর অনুসারে সাজাইলে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আর দূরই হতো না। তো তিনি হলেন বিজ্ঞানী মোসলে, যিনি ইউনাইটেড কিংডমে 23 নভেম্বর 1887 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 10 আগস্ট 1915 সালে মৃত্যুবরণ করেন। ঠিক মৃত্যুর 2 বছর আগে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়ে পর্যায় সারণী সাজানো হয়, যেখানে পারমাণবিক ভরের যে সমস্যাগুলো ছিল সেটা দূর হয়। পরে মেন্ডেলিভের যে পর্যায় সূত্র ছিল সেটা সংশোধিত হয় এভাবে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা দেখলাম যে পর্যায় সারণীর পটভূমি সেই প্রথম থেকে শুরু করে মোসলে পর্যন্ত পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পর পর্যন্ত কিভাবে
বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরসারণীকে যে মৌলগুলোকে সাজিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা জানি 118টি মৌল স্বীকৃতি দেওয়া হয়েছে। তো স্বীকৃতি দেওয়ার যে প্রতিষ্ঠানটি সেটা হলো রসায়ন ও ফলিত রসায়ন একটি প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে ইউপ্যাক সংক্ষিপ্ত আকারে, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থাটি এখন তদারকি করে যে কোন মৌল আবিষ্কার হলে কাকে স্বীকৃতি দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পর্যায় পটভূমিকা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এখন আমি চলে যাব পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 2 নম্বর এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনে পর্যায় সারণীর একটা চিত্র দেখাচ্ছি। তো তোমরা দেখো পর্যায় সারণীর চিত্র দেখে কিন্তু অনেক বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। তো এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য যদি আমি শর্টকাট বা পর্যায়ের চিত্র দেখে মনে রাখতে চাই, তাহলে আমি এভাবে বলবো যে এই উপর থেকে নিচের দিকে যেই ঘরগুলো আছে সারি, এগুলোকে বলা হয় গ্রুপ, আর বাম থেকে ডানে গেলে যে সারিগুলো আছে এগুলোকে বলা হয় পর্যায়। তো তোমরা দেখো যে পর্যায় সারণীতে টোটাল 7টি পর্যায় আছে, এ পাশ থেকে 7টা পর্যায় আছে, আর 18টি গ্রুপ আছে বা খাড়া স্তম্ভ আছে। তাহলে এটি কিন্তু একটি বৈশিষ্ট্য যে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। প্রতিটি পর্যায় বাম থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে 18তে শেষ হয়েছে। তোমরা একটু দেখো খেয়াল করে। এরপরে 3 নম্বর আমি যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে দেখো, মূল পর্যায় সারণীর নিচে 2টি আরো সারণী রয়েছে, যেটাকে একটাকে লেখা আছে দেখো ল্যান্থানাইট সিরিজ ও একটি হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এরপর পর্যায় 1 এ মাত্র 2টি মৌল আছে। দেখো 1 নম্বর পর্যায়ের দিকে 1 ও 2 নম্বর মৌল আছে, একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে হাইড্রোজেন। আর 2 এবং 3 নম্বর পর্যায়ে টোটাল 8টি করে মৌল আছে এবং 4 ও 5 এ 18টি করে মৌল আছে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। এরপর আমি যেটা বলবো পর্যায় 6 এবং 7 এ টোটাল মৌল আছে 32টি করে। তো গ্রুপ 1 এ 7টি মৌল আছে, গ্রুপ 2 এ 6টি মৌল আছে, গ্রুপ 3 এ 32টি করে মৌল আছে এবং গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে। তোমরা একটু খেয়াল করে দেখো চিত্রে, গ্রুপে তোমরা মৌলগুলো গুনে গুনে দেখতে পারো। এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত 6টি করে মৌল রয়েছে এবং গ্রুপ 18তে 7টি মৌল আছে। এই যে কয়টি আমি বললাম এটি কিন্তু পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এছাড়া আমরা দেখব যে সকল মৌলে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌল আছে, যাদেরকে আমরা ল্যান্থানাইট সারিতে আলাদা করে যুক্ত করেছি, এবং আরো আছে 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে আমরা অ্যাক্টিনাইট সিরিজে নিচে দেখতে পাচ্ছি। তো এই কথা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তোমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো অবশ্যই চিত্রের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করবা। তো এখন আমি যেটা তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকেই অবস্থান নির্ণয় করব, তার মানে কোন মৌলটা কোন পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখা যাক আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস দিয়ে মৌলের অবস্থান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর অবস্থানটা নির্ণয় কিভাবে করা হয় একটু খেয়াল করি। তো আমি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে পর্যায় সংখ্যা নির্ণয়। তো পর্যায় সংখ্যা নির্ণয়ের একটা মাত্রই নিয়ম আছে। তো একটা সেই নিয়মটা আমরা একটু দেখি। যদি আমি প্রথমেই একটি মৌল নিই যে হচ্ছে সোডিয়াম, তো সোডিয়ামের আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 2p6 আর 3s1। তো দেখো 3s1। তো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে পর্যায় সংখ্যা নির্ণয় করব? তো যেহেতু পর্যায় সংখ্যা নির্ণয় করার পদ্ধতি একটাই, সেই পদ্ধতিটা হলো আমরা ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে ইলেকট্রন আছে সেটা সর্বোচ্চ যেই কক্ষপথে প্রবেশ করবে সেই সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে সেই মৌলের পর্যায় সংখ্যা। তো এখানে তোমরা দেখো লাস্ট যে ইলেকট্রন সেটা কিন্তু 3 নম্বর পর্যায়ে প্রবেশ করছে। তো এই 3 নম্বর যেহেতু সর্বোচ্চ কক্ষপথ, তো এই 3ই কিন্তু হবে আমাদের সোডিয়ামের পর্যায় সংখ্যা। তো সোডিয়ামের পর্যায় সংখ্যা হলো
3। তো ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যেই প্রধান কক্ষপথে যাবে সেই প্রধান কক্ষপথের সংখ্যাই হচ্ছে সেই মৌলের পর্যায় সংখ্যা। তো আমরা সোডিয়ামে দেখলাম, আরেকটি মৌলের দেখতে পারি। তো আরেকটি মৌলের যদি আমরা লিথিয়াম নিই, তো লিথিয়ামের আমরা জানি লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 আর 2s হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে সর্বশেষ যে ইলেকট্রন সেটা কিন্তু 2 নম্বর প্রধান শক্তি স্তর আসছে, এই জন্য লিথিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 2। লিথিয়ামের পর্যায় সংখ্যা হলো 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে সর্বশেষ ইলেকট্রনটা যে সর্বোচ্চ কক্ষপথে যাবে সেটা হচ্ছে সেই মৌলের পর্যায় সংখ্যা। তো এটা হচ্ছে পর্যায় সংখ্যা নির্ণয় করার পদ্ধতি একটি। এরপর আমরা দেখব কিভাবে গ্রুপ নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে যে পর্যায় নির্ণয় দেখলাম, এখন আমরা গ্রুপ নির্ণয়টা দেখব। তো গ্রুপ নির্ণয়ের জন্য 3টা নিয়মে গ্রুপ নির্ণয় করতে হয়। এখানে 3টা নিয়ম দেখো লিখে রেখেছি। একটি হচ্ছে s অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি গেলে কোন নিয়মে করতে হবে, আর s ও p অরবিটালে যদি যায় তাহলে সেক্ষেত্রে কিভাবে নিয়ম, আর লাস্ট হচ্ছে s ও d অরবিটালের ক্ষেত্রে আমরা কোন নিয়মে গ্রুপ সংখ্যা নির্ণয় করব। তো চলো আমরা প্রথম নিয়মটা দেখি যে s অরবিটালে ইলেকট্রন গেলে কোন নিয়মে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি। তো s অরবিটালে যায় এরকম একটা মৌলের নাম যদি আমি লিখি লিথিয়াম। তো লিথিয়ামে তোমরা জানো ইলেকট্রন আছে 3টা। তো যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 আর 2s1। তো দেখো s অরবিটালে, এই যে s অরবিটালে কিন্তু সর্বশেষ s অরবিটালে কিন্তু একটি ইলেকট্রন প্রবেশ করছে। তো একটি ইলেকট্রন প্রবেশ করছে, এটা হচ্ছে s অরবিটাল। এটার নিয়ম হচ্ছে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে তার গ্রুপ সংখ্যা হবে তত। s অরবিটালে মানে সর্বশেষ s অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে, মানে s অরবিটাল বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে, তার মানে এটা কিন্তু 2 নম্বর শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে s একটি উপশক্তি স্তর আছে। এরকম যদি s উপশক্তি স্তরে একটা থাকে সেই ক্ষেত্রে সেই s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। তার মানে লিথিয়ামের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 1। লিথিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। একই রকম ভাবে যদি আমরা আরেকটি দেখি যে সোডিয়াম, তাহলে সোডিয়াম Na, সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে। তো 1s2 2s2 2p6 আর কিন্তু 3s1। এটা একটু খেয়াল করো যে এখানে কিন্তু 3 নম্বর যে প্রধান শক্তি স্তর আছে, এই 3 নম্বর প্রধান শক্তি স্তরে কিন্তু একটি s অরবিটাল আছে, সেই s অরবিটাল কিন্তু একটি ইলেকট্রন আছে। তার মানে এই s অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। তার মানে গ্রুপ সংখ্যা কিন্তু সোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু 1। এটা হচ্ছে s অরবিটাল ইলেকট্রন গেলে নিয়ম হচ্ছে এটা। আর 2 নম্বর নিয়ম যেটা আছে আমাদের s ও p অরবিটালে, সেই নিয়মটা আমরা একটু দেখব যে h ও p অরবিটালের জন্য কেমন হয়। এরকম একটা মৌল আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম, Al। তো অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আমরা জানি 13। তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p তে কটা দিব সেটা আমরা দেখব, কারণ আমাদের ইলেকট্রন গেছে হচ্ছে 2 4 10 12, তাহলে কিন্তু আর একটি ইলেকট্রন থাকে। তার মানে আমরা এখানে দিলাম p অরবিটালে একটি ইলেকট্রন। একটা বিষয় খেয়াল করে দেখো, সর্বশেষ 3 নম্বর যে কক্ষপথ, এই 3 নম্বর কক্ষপথে আমাদের s আর p অরবিটাল আছে, যেখানে s এ আছে 2টি ইলেকট্রন আর p তে আছে একটি ইলেকট্রন। 2 নম্বর নিয়মটা হচ্ছে এমন যে একটা প্রধান শক্তি স্তরে যদি s আর p অরবিটালে ইলেকট্রন থাকে, সেটার নিয়ম হচ্ছে s ও p অরবিটালের যে কটা ইলেকট্রন থাকবে সে কটা আমরা যোগ করব, যোগ করে তার সাথে এক্সট্রা 10 যোগ করব। মানে এই ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা এভাবে নির্ণয় করব যে গ্রুপ সংখ্যা এখানে আছে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তার সাথে আরো এক্সট্রা আমরা 10 যোগ করব। তো এখানে থাকবে হচ্ছে 3 প্লাস 10 সমান কিন্তু হচ্ছে 13। এই জন্য অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে
13। অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে 13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 2 নম্বর যে নিয়মটা আছে, মানে একই শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে তাহলে সেই s ও p অরবিটাল ইলেকট্রনগুলো আমরা কি করব, যোগ করব, যোগ করে তার সাথে 10 যোগ করে দেব। এটি হচ্ছে 2 নম্বর নিয়ম গ্রুপ নির্ণয় করার। আর 3 নম্বর একটি নিয়ম আছে, দেখো যে s ও d অরবিটাল, তার মানে সর্বশেষ যে ইলেকট্রনগুলো s এ যাওয়ার d তে যাওয়ার আগে যদি s অরবিটালে প্রবেশ করে, সেই ক্ষেত্রে নিয়মটা আমাদের হবে, আমরা আয়রনের ক্ষেত্রে দেখতে পারি, আয়রনের আমরা জানি 26 প্রোটন ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s এ কিন্তু আমাদের ইলেকট্রন যাবে। সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস 6 6 12 13 14 15 16 17 18। তো এখানে যদি দুটো দিয়ে আমাদের 19 20 আর 6টা থাকে, আমরা d স্তরে 6টা দিলাম। তো দেখো d তে যাওয়ার আগে কিন্তু ইলেকট্রন আগে s এ গেছে, d তে যাওয়ার আগে ইলেকট্রন কিন্তু s অরবিটালে গেছে। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু s আর d অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করলে যোগফল হবে আমাদের গ্রুপ সংখ্যা। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপ সংখ্যা হবে যে হচ্ছে d তে আছে 6টা আর s এ আছে 2টা, যোগ করলে হবে আমাদের 8। তার মানে গ্রুপ সংখ্যা হচ্ছে 8। তো এই 3টা নিয়মে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। আর পর্যায় সংখ্যা নির্ণয় করা একই নিয়ম, যে সর্বোচ্চ ইলেকট্রনটা সর্বোচ্চ যে কক্ষপথ যাবে সর্বশেষ ইলেকট্রন, সেই সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা। আর গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা 3টা নিয়ম দেখলাম। এখন আমরা একটা মৌল লিখব, যে মৌলটার ইলেকট্রন বিন্যাস করে আমরা গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয় করব। তো এরকম একটা মৌল যদি আমি এখানে লিখি, যে সোডিয়াম হচ্ছে Na, 11টা ইলেকট্রন আছে। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 আর হচ্ছে 3s1। তো দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু 3s গেছে, মানে 3 অরবিটালে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু 3 নম্বর যে কক্ষপথ ছিল, এর জন্য পর্যায় সংখ্যা হচ্ছে 3। আর s অরবিটালে যেহেতু একটি ইলেকট্রন প্রবেশ করছে s অরবিটালে, সেই ক্ষেত্রে কিন্তু এই s অরবিটালে যে 1 আছে সেটা কিন্তু আমাদের হবে গ্রুপ সংখ্যা। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে সোডিয়ামের কিভাবে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। সোডিয়াম 1 নম্বর গ্রুপে এবং 3 নম্বর পর্যায় বরাবর অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌলের অবস্থান নির্ণয় করা পর্যায় সারণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আশা করি সব পড়া টপিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।